I would like to ask you some. I would like to take feedback. Tuba bolo to. Tuba, can you tell me, Tuba or Tuba, what is finite verb? Can you remember, please? What is finite verb? Unmute karo. You are muted. Unmute karo. Sir, Assalamualaikum. Walaikum assalam. Why are you late? তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। Anybody else? Miftahul Jannat. You tell. Can you remember what is finite verb? Or anybody else? ঈশা বলো। স্যার আরেকটা ভার্বকে সাহায্য করা এটাকে ফাইনাইট ভার্ব বলে। আমি মনে হয় আরেকটু সহজ করে বলেছিলাম গত ক্লাসে। Try to recap. যে ভার্বের টেন্স থাকে, অর্থ সম্পূর্ণ করে, এক কথা টেন্স থাকে, সেটাই ফাইনাইট ভার্ব। দ্য ভার্ব দ্যাট কন্টেইনস টেন্স, 12 প্রকার টেন্সের যে কোনো একটা প্রকারে সে পড়বে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর 12 প্রকার টেন্সের বাহিরে পড়বে সে আর ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। তো এরকম আমরা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব লিখবো বা পাবো, আর কমপ্লেক্সে দুইটা ফাইনাইট ভার্ব, কম্পাউন্ডে দুইটা ফাইনাইট ভার্ব। ক্লজ মনে আছে? ক্লজ, ক্লজ কাকে বলে? 2 নম্বর রুলসে চলে যাচ্ছি। ক্লজ কাকে বলে একজন বলো তো? ক্যান ইউ রিমেম্বার প্লিজ? এনিবডি? বাক্যের বিভিন্ন অংশকে ক্লজ বলে। বিভিন্ন অংশ, বাক্যাংশ, এক কথায় বাক্যাংশ। বাক্যাংশ কি থাকতে হবে? থ্যাংক ইউ। বাক্যাংশ কি থাকা বাধ্যতামূলক? একটা সাবজেক্ট, হ্যাঁ, একটা একটা সাবজেক্ট, সাবজেক্ট, একটা ভার্ব, হ্যাঁ একটা ভার্ব। অবজেক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। ভার্ব বলতে সেটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব না। নন ফাইনাইট থাকতে পারে, একাধিক থাকতে পারে, বাট একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক, থাকতে হবে, সেটাই হচ্ছে ক্লজ। ক্লজ কত প্রকার বলেছিলাম? 3 প্রকার না? 3 প্রকার। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, তাই না? মনে পড়ছে এখন? ইফতাহুল জান্নাত, এখন মনে পড়ছে? হ্যাঁ, এক সপ্তাহ আমরা ভুলে গিয়েছি, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ক্লজ তাহলে 3 প্রকার, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট। আর সবাই একটু ভিডিও অন করো, অনেকের ভিডিও অফ। ভিডিও অন করো, ভিডিও অন না করলে তোমাদের তো ফিল অ্যাজ ইফ ইউ আর ইন দ্য ক্লাসরুম। মনে করো যে তোমরা এখন শাহিন কলেজের কত 126 নম্বর কক্ষে বসো না 128 নম্বর কক্ষে বসে আছো, আমি তোমাদের ক্লাসরুমে পড়াচ্ছি। ফিল দ্যাট। হ্যাঁ, ক্লাসটা এনজয় করবে, শিখতে পারবে কিছু, যে অ্যাজ ইফ তোমরা তোমাদের ক্লাসরুমে আছো। শালুক, শালুক শাখা না, শালুক শাখা। হ্যাঁ, ফিল লাইক দ্যাট। আর সব ভিডিও অন করো প্লিজ, এভরিবডি। তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের তো এটা না বল। হোয়াট হ্যাপেন্ড টু মাই মাউস? হ্যাঁ, ভিডিও অনেকের অফ আছে, অনেকেরই অন আছে, সবাই ভিডিও অন রাখি। আচ্ছা, এবার আসি। আর সাবঅর্ডিনেট ক্লজের বৈশিষ্ট্য কি ছিল? অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। আর প্রিন্সিপাল ক্লজ নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আর কোঅর্ডিনেট ক্লজ ছিল যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট অর এন্ড এর দ্বারা সংযুক্ত হয়। আসলে আজকে আমরা 2 নম্বর ট্রান্সফরমেশন রুলসটা পড়বো, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বাই, যদি সিম্পল সেন্টেন্সে বাই থাকে তাহলে কমপ্লেক্সে কি বসবে? ইফ। তবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর কম্পাউন্ডে এন্ড বসবে। সবাই খেয়াল করো, সিডব্লিউ তে তুমি লিখতে পারো, ক্যান ইউ ক্যান রাইট ডাউন ইন ইউর সিডব্লিউ কপি দিস স্ট্রাকচারস। যদি সিম্পলে বাই বসে, যদি সিম্পলে বাই থাকে তাহলে কমপ্লেক্সে কি বসবে? ইফ বসবে। এই হেডিংটা মুখস্থ করো, হেডিংটা মনে থাকলে তুমি ভিতরে গুলো চেঞ্জ করতে পারবা। বাই, ইফ, এন্ড ইফ, বাই, এভাবে মুখস্থ করে ফেলবা। তবে ইফ যুক্ত ক্লজটা অ্যাফার্মেটিভ হতে হবে, নেগেটিভ হলে কিন্তু সেক্ষেত্রে আর বাই বসবে না, এখানেও এন্ড বসবে না, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ইফ যুক্ত ক্লজটি, ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য হতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, ইউ ক্যান রিড দ্য স্ট্রাকচার। আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এরপরে বাকি অংশ বসবে। আর এখানে ইফ যুক্ত ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজ বসবে, এরপর আরেকটা প্রিন্সিপাল ক্লজ বসবে, সেখানে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব বাকি অংশ থাকবে। আর এন্ড যুক্ত, এন্ড মধ্যখানে বসবে, তবে এন্ড এর আগে প্রথম অংশটা ইম্পারেটিভ ফর্ম হবে, যেমন মেইন ভার্ব দিয়ে শুরু হবে।
আর মধ্যখানে এন্ড বসবে, এরপরে এন্ড এর পরে সাবজেক্ট ভার্ব প্লাস আদার্স বসবে। এটা তুমি পড়লে বুঝতে পারবে, এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারো। দ্যাট ডিপেন্ডস আপন ইউ, যে তোমার কি প্রয়োজন। অনেকের স্ট্রাকচার প্রয়োজন হয়, অনেকের স্ট্রাকচার প্রয়োজন হয় না। ঠিক আছে, এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি স্যার কিভাবে আপনার পড়বে। কথা শুনতে পাচ্ছি না। কেন, বাকিরা কি শুনতে পাচ্ছ না সবার একই অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো মনে হয় ভয়েস তো, আমি যে হেডফোন লাগিয়েছি এটা মানে সাউন্ড খুবই মানে লাউডার এন্ড ক্লিয়ারার আই থিংক। ওকে, তারপরে দেখি ও যদি বলেছে সাউন্ড এখানে একটু বাড়াই দিই। এখানে কত আছে? 49, 64 করে দিলাম। ওকে, এখন কেমন শোনা যাচ্ছে দেখো তো? আগাছে বৃদ্ধি পেয়েছে? যদি এটা বৃদ্ধি না পায় তোমার তোমার ডিভাইস প্রবলেম, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে শুনতে পাচ্ছ না। আচ্ছা, এরপরে আসলে আমরা এক্সাম্পল দেখি। বাই ট্রাইং সিরিয়াসলি, বাই কিন্তু মূলত একটা প্রেপোজিশন। বাই এর পরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি বসবে। বাই ট্রাইং সিনসিয়ারলি ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এটা সিম্পল সেন্টেন্স আছে, কিসে আছে এটা? সিম্পল সেন্টেন্স আছে। আমার সাথে একটু কথা বলো সবাই, একটু আনমিউট করে কথা বসো। বাই ট্রাইং সিনসিয়ারলি, দেখো এখানে কিভাবে সিম্পলে আছে বুঝতে পারবা। গত ক্লাসে আমি বলেছি বাই একটা প্রিপোজিশন তো আছেই, বাই। আরেকটা হচ্ছে এখানে ক্যান সাকসিড, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। ট্রাইং কিন্তু ফাইনাইট ভার্ব না। কেন ফাইনাইট ভার্ব না? হুম। যদি আমি তোমাকে প্রশ্ন করি ট্রাইং কোন টেন্সে আছে, বলো তো ট্রাইং কোন টেন্সে আছে, কে বলতে পারবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো ভার্বের আগে এম ইজ আর বসে, এখানে কি এম ইজ আর আছে? তুমি 12 প্রকারের মধ্যে একটা প্রকারও স্যার। পাবে না যেখানে শুধু ট্রাইং মানে ভার্ব প্লাস আইএনজি আছে। আজকে বাসায় গ্রামার বই খুলে আবার দেখবা, ঠিক আছে, প্রমাণ করবা যে আসলে এক প্রকারও তুমি পাবা না। কারণ যখন ভার্বের সাথে আইএনজি বসবে তখন তার আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এখানে ফাইনাইট ভার্বটা হচ্ছে ক্যান সাকসিড। ওকে, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের রুলস হচ্ছে যদি বাই থাকে তাহলে কমপ্লেক্স করলে ই প্লাস সাবঅর্ডিনেট ক্লজ অ্যাফার্মেটিভ হবে। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি কি হবে? ইফ ইউ ট্রাই সিনসিয়ারলি ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এখানে এই বাই ট্রাইং সিনসিয়ারলিটা এখন একটা ক্লজ রূপান্তরিত হয়ে গিয়েছে। ইফ এসেছে, সাবজেক্ট ইউ, ভার্ব ট্রাইং, এখানে ট্রাইং নন ফাইনাইট ভার্ব, আর এখানে ট্রাই হচ্ছে ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিও লিখেছি কারণ এখানে পরেরটা প্রেজেন্ট টেন্সে আছে, এজন্য এটা ফার্স্ট কন্ডিশনাল লেখা। দেখো এখানে কন্ডিশনালস লেখা আছে, শর্তবোধক বাক্য। ইফ ইউ ট্রাই এখানে প্রেজেন্ট টেন্স হবে। যদি পরে ক্লজে ক্যান থাকে বা মে থাকে, শেল থাকে বা উইল থাকে, তাহলে প্রথম ক্লজ ইফ যুক্ত ক্লজের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এবার আসো, যদি এটাকে আমরা কম্পাউন্ড করি, যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? ট্রাই সিনসিয়ারলি অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। হ্যাঁ, ইফ ইউ এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? ট্রাই সিনসিয়ারলি অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। ঠিক আছে, ট্রাই সিনসিয়ারলি অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এটা এবার আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস করতে দিই, তোমরা এটা অ্যান্সারটা লেখা সিডব্লিউ খাতায় করো। বাই সেভিং মানি হি ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশন, এটাকে তোমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স করো সবাই। স্যার আরেকবার বলবেন। হ্যাঁ, সবাই এটাকে বাই সেভিং মানি হি ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশন কোন সেন্টেন্সে আছে? এটা সিম্পলে আছে। এটাকে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করো ফলোইং দ্য অ্যাবাভ স্ট্রাকচারস। উপরে যে স্ট্রাকচারগুলো ফলো করে সবাই করো, সবাই করো প্লিজ। সিডব্লিউ হাতে অ্যান্সারটা লেখো।
হয়েছে? জি স্যার। ওকে, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? ইফ হি সেভস মানি হি ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশন। হয়েছে? ইয়েস স্যার। আর যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? দেখি বলো তো একজনে। সেভ মানি অ্যান্ড হি ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশন। হ্যাঁ, এখানে লেট আসবে প্রথমে। লেট হিম সেভ মানি অ্যান্ড হি ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশন। লেট কেন আসবে? দেখো এখানে স্ট্রাকচারে দেখো, প্রথম ক্লজটা ইম্পারেটিভ ফর্ম হবে, ইম্পারেটিভ ফর্ম। তো সাবজেক্ট যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয় তাহলে ইম্পারেটিভ লেট দিয়ে শুরু হয়। খেয়াল করছো? আমরা যখন বাইযুক্ত বা ইফযুক্ত সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব তখন প্রথম ক্লজটা ইম্পারেটিভ হবে। তো ইফ হি সেভস মানি এটাকে ইম্পারেটিভ করলে প্রথমে লেট বসবে। কেন লেট বসবে? কারণ নিয়ম হচ্ছে যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয়, হিটা হচ্ছে থার্ড পারসন, তাহলে আমরা লেট দিয়ে শুরু করতে হবে। এজন্য এখানে লেট বসেছে। লেট হিম সেভ মানি অ্যান্ড হি ক্যান অ্যাভয়েড দিস সিচুয়েশন। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবারে পরের রুলসে যাই। এবারে আসো ইফ যুক্ত, এবারে যদি কমপ্লেক্সে উইদাউট থাকে তাহলে কমপ্লেক্স সিম্পলে যদি উইদাউট থাকে তাহলে কমপ্লেক্সে কি বসতে পারে? আনলেস অথবা ইফ, তারপরে নেগেটিভ সাবঅর্ডিনেট ক্লজ বসবে। এরপরে কম্পাউন্ডে বসবে অর, আদারওয়াইজ অথবা এলস। যদি সিম্পল উইদাউট থাকে কমপ্লেক্সে আনলেস অথবা ই প্লাস সাবঅর্ডিনেট নেগেটিভ সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের আগেরটা ছিল ই প্লাস অ্যাফার্মেটিভ সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এবারে হবে কি ই প্লাস নেগেটিভ সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ডে দুইটা কোঅর্ডিনেটিং ক্লজ অর, আদারওয়াইজ অথবা এলস দ্বারা সংযুক্ত হবে। স্ট্রাকচার দেখো, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এরপরে বাকি অংশ বসবে। আর কমপ্লেক্সে দুইটা স্ট্রাকচার হবে, ইফ দিয়ে একটা স্ট্রাকচার হবে, আনলেস দিয়ে একটা স্ট্রাকচার হবে। যদি তুমি ইফ দিয়ে করতে পারো, আনলেস দিয়ে করতে পারো সিম্পল থেকে করার সময়। যেমন দেখো, যখন ইফ দিয়ে শুরু করবা তখন সাবজেক্টের পরে কিন্তু একটা নট বসাতে হবে, আর যখন আনলেস দিয়ে করবা তখন আর নট বসবে না। ফলো দ্য স্ট্রাকচার, কারণ আনলেস শব্দের মধ্যেই নটটা লুকায়িত আছে। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আর এই ক্ষেত্রে ইম্পারেটিভ ফর্ম দিয়ে শুরু হবে আর মধ্যখানে অর, আদারওয়াইজ অথবা এলস বসবে। এক্সাম্পল দেখো তাহলে সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। স্ট্রাকচার আছে, এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট সব সময়। আর হেডিংটা মনে রাখবা, উইদাউট সিম্পলে কমপ্লেক্স আনলেস অথবা ই প্লাস নেগেটিভ সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ডে অর, আদারওয়াইজ অথবা এলস। এই তিনটা হেডিং সবসময় মুখস্থ রাখবা সব রুলসের ক্ষেত্রে, তাহলে তোমার জন্য করা খুবই সহজ হয়ে যাবে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। পরিশ্রম করা ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে? যদি আমরা ইফ দিয়ে করি তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। দেখছো ইফ এর পর কিন্তু এখানে নট বসেছে। যদি তুমি পরিশ্রম না করো ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি উন্নতি করতে পারবে না। অথবা আনলেস ইউ ডু আনলেস ইউ ওয়ার্ক হার্ড, দুটো বসবে না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম না করো। মানে আনলেস বসলে আর নট বসবে না। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আর কম্পাউন্ড করলে কি হবে? এখানে দেখছো ইম্পারেটিভ দিয়ে শুরু হবে, তবে এখানে ইউ থাকার কারণে এখন মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। কিন্তু যদি এখানে হি অথবা দে থাকতো তাহলে কিন্তু লেট দিয়ে শুরু হতো, অথবা উই থাকলে বা আই থাকলে লেট দিয়ে শুরু হতো। ওয়ার্ক হার্ড অর অথবা আদারওয়াইজ অথবা এলস ইউ ক্যান নট শাইন ইন লাইফ, পরিশ্রম করো নতুবা তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এবার তোমাদের একটা করতে দিই, হ্যাঁ এটা করো। স্টাডি সিরিয়াসলি আদারওয়াইজ ইউ কান্ট ডু এ গুড রেজাল্ট। এটা কম্পাউন্ডে আছে, তোমরা এটাকে সিম্পল এবং কমপ্লেক্স করো প্লিজ। এভরিবডি ফলো দ্য স্ট্রাকচার এন্ড ডু দিস। আর কারো কোনো বুঝতে এখনো সমস্যা থাকলে ইউ ক্যান আস্ক মি। লেখা হলে বলবে। স্যার হয়েছে। হ্যাঁ দেখি বলো তো সিম্পল কি লিখেছো, সিম্পলটা বলো। উইদাউট স্টাডিং সিরিয়াসলি ইউ ক্যান নট ডু এ গুড রেজাল্ট। ভেরি গুড। সিম্পল, উইদাউট স্টাডিং সিরিয়াসলি ইউ কান্ট ডু এ গুড রেজাল্ট। আর কমপ্লেক্সটা মিলেছে? ইয়েস আনলেস, স্যার। হ্যাঁ আনলেস অথবা ইফ ইউ ডোন্ট স্টাডি সিরিয়াসলি। তবে আনলেস লিখলে, শুধু আনলেস লিখলে তোমাদের পরীক্ষা তুমি একটা লিখবা, অথবা ইফ লিখবা না হয় আনলেস লিখবা। আনলেস লিখলে আর ডোন্ট লিখবা না, আনলেস ইউ স্টাডি সিরিয়াসলি। আর অথবা ইফ ইউ
ইফ ইউ ডোন্ট স্টাডি সিরিয়াসলি ইউ কান্ট ডু এ গুড রেজাল্ট। খেয়াল করছো সবাই? এটা কিন্তু খেয়াল করবা। আনলেস লিখলে এটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও মনে রাখবা, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়া মানে কমপ্লিটিং সেন্টেন্স পড়া। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়া মানেই হচ্ছে কানেক্টরস পড়া, কারণ কানেক্টরস এর ক্ষেত্রেও তোমাদের এরকম ইফ এর ব্যবহার আসবে, আনলেস এর ব্যবহার আসবে। হ্যাঁ, নাবিলা বলছে শুনতে পাচ্ছে না, বাকিরা তো শুনতে পাচ্ছে। তুমি তোমার ডিভাইস ঠিক করো। আচ্ছা, আর এই যে সিডব্লিউ গুলো করছো না, তোমরা কিন্তু ইচ্ছা করলে আমাকে চ্যাট বক্সেও কারেক্ট অ্যান্সার গুলো লিখে দিতে পারো। যারা চালু আছে হাতে টাইপিং করতে, চ্যাট বক্সে অ্যান্সার লিখে দিবা, আমি তাহলে সরাসরি দেখতে পাবো। ঠিক আছে? আমি কিন্তু অনেক ক্লাস এভাবে প্র্যাকটিস করাই। আমি লিখে দিই সেন্টেন্স এখানে দিই, ওরা চ্যাট বক্সে অ্যান্সার লিখে দেয়, তোমরা করতে পারো। আচ্ছা, এই রুলস কি সবাই বুঝতে পেরেছো? যে আমরা সিম্পল উইদাউট থাকলে কমপ্লেক্সে আনলেস অথবা ইফ বসাবো, তবে ইফ বসালে নট বসবে, আর আনলেস বসালে আর নট বসাতে হবে না। আর কম্পাউন্ডে অর অথবা আদারওয়াইজ অথবা এলস, এই হেডিংটা মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবা সহজ হয়ে যাবে। ইফ দিয়ে আরেকটা রুলস। আসো এবার বাট ফর, ভেরি ইম্পর্টেন্ট রুল। কমপ্লিটিং সেন্টেন্স আমি দেখেছি অনেকবার বাট ফর দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স এসেছে, আবার সিম্পল সেন্টেন্সে এসেছে। বাট ফরের মিনিংটা আমি অ্যাড করে দিয়েছি, এটা একটু ইডিয়ামস তো, ফ্রেজ ইডিয়ামস, একটু অর্থটা একটু ভিন্ন। বাট ফর মানে হচ্ছে না হইলে, এক্ষেত্রে কমপ্লেক্সে ইফ বসবে আর কম্পাউন্ডে আদারওয়াইজ বসবে, আদারওয়াইজ। বাট ফর স্ট্রাকচারটা হচ্ছে এগুলো, এরপরে ইফ, এরপরে হচ্ছে আদারওয়াইজের স্ট্রাকচার। আমরা এক্সাম্পল দেখে আগে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন হি উড হ্যাভ বিন ইনসাল্টেড। দেখছো? বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন মানে তোমার সময় মতো হস্তক্ষেপ না হইলে হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, তাকে কি করা হতো? ইনসাল্ট করা হতো। লুক এট দ্য মিনিং। তুমি যদি বাট ফরের মিনিংটা না বুঝো তাহলে তুমি সেন্টেন্সের ভুল অর্থ বুঝবা তুমি। এজন্য আমি বেঙ্গালি মিনিংটাও লিখে দিয়েছি, এটা লিখে নাও। এটা বাট ফর ফ্রেজটা লিখে তুমি অর্থটা লিখে নাও। কমপ্লিটিং সেন্টেন্স অনেকবার তোমাদের শাহিনে প্রি টেস্টে ইয়ারলি এক্সামে দেওয়া হয়েছে, এটা আমি দেখেছি, অনেকেই পারে নাই। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন মানেটা কি? এখানে কিন্তু বাট ফর কিন্তু নেগেটিভ মিনিং দিচ্ছে। তোমার সময় মতো সময়োচিত হস্তক্ষেপ না হইলে হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, তাকে বিদ্রূপ ঠাট্টা উপহাস করা হইতো। মানে তুমি তাকে সময় মতো হস্তক্ষেপ করে সেভ করেছো। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, এরকম বাট ফর যুক্ত সিম্পলকে যদি আমরা কমপ্লেক্স করি, কি আসবে? ইফ আসবে। তবে সেখানে সাবজেক্টের পরে নট বসবে। দেখো এখানে, ইফ ইউ হ্যাড নট ইন্টারভেন্ড টাইমলি হি উড হ্যাভ বিন ইনসাল্টেড। এখন তোমার প্রশ্ন এরাইজ হতে পারে, স্যার এখানে হ্যাড কোথায় পেয়েছেন? এখানে তো হ্যাড নাই, কিসের উপর ভিত্তি করে হ্যাড এনেছি? নাকি তুবা প্রশ্নটা আসতেছে এখানে? কারণ হচ্ছে দেখো, হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, এই ক্ষেত্রে তোমার কন্ডিশনাল সম্পর্কে একটু নলেজ থাকা লাগবে। হি উড হ্যাভ বিন এটা কিন্তু পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। এটা হি উড হ্যাভ বিন যখন কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড ক্লজে উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন থাকে, তখন প্রথম ক্লজে হ্যাড প্লাস বি থ্রি বসে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওখান থেকে এখানে হ্যাড এসেছে। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, যখন সেকেন্ড ক্লজে, মানে যখন তোমার একটা ক্লজে একটা ক্লজ ধরে নাও, একটা ক্লজ উড হ্যাভ বিন বা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকবে, তখন এর আগের ক্লজ বা পরবর্তী ক্লজ হ্যাড প্লাস বি থ্রি হবে। এই জন্য এখানে হ্যাডটা এসেছে, এটা পারফেক্ট কন্ডিশনাল। সো ইফ ইউ হ্যাড নট ইন্টারভেন্ড টাইমলি, যদি তুমি সময়মতো হস্তক্ষেপ না করতে, হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, সে ঠাট্টা বা উপহাসের পাত্র হইতো। আর এই ক্ষেত্রে কম্পাউন্ড করলে টেন্স, আর টেন্স তুমি পাস্ট পারফেক্ট করতে, পাস্ট পারফেক্টই হবে, কারণ এখানে উড হ্যাভ বিন থাকবে। ইউ হ্যাড ইন্টারভেন্ড টাইমলি, তুমি সময়মতো হস্তক্ষেপ করেছো। আদারওয়াইজ হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, না হয় যদি না করতে তাহলে সে কি হতো? উপহাসের পাত্র হইতো। ঠিক আছে? এখানে আমি প্র্যাকটিসের জন্য একটা দিয়েছি, দেখি চেষ্টা করো তো সবাই। ইফ ইউ হ্যাড নট হেল্পড আই উড হ্যাভ ফলেন ইন ডেঞ্জার। সবাই ট্রাই করো। যদি ইফ ইউ হ্যাড নট হেল্পড, দেখছো এটা কিন্তু হ্যাড আছে এখানে, মানে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। যদি তুমি সাহায্য না করতে, আই উড হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, আমি বিপদে পড়তাম। ঠিক আছে? দেখে এটাকে সিম্পল এবং কম্পাউন্ড ট্রাই করো, ফলো দ্য স্ট্রাকচার, আশা করি পারবা। ভেরি ইম্পর্টেন্ট রুল, পরীক্ষা কিন্তু আসে, অনেকেই এখানেই ভুল করে, কমপ্লিটিং সেন্টেন্সও আসে, আবার ট্রান্সফরমেশনও আসে।
ঈশা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. কতজন পেয়েছো? মানে সবাই নিয়েছো? কতজন বলতে হবে না? অ্যাটেন্ডেন্স? Yes, sir. থ্যাংক ইউ। আমাকে একটু পাঠিয়ে দিও আব্দুল্লাহ মামুন আইডিতে। আচ্ছা, স্যার। ওকে, কেউ মনে হচ্ছে চ্যাট বক্স অ্যান্সার লিখেছে। তুবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চ্যাট বক্সে লিখে দিয়েছো অ্যান্ড কারেক্ট অ্যান্সার, 100% কারেক্ট অ্যান্সার। আসলে সহজ, আমরা যদি স্ট্রাকচার গুলো ফলো করি, অর্থটা বুঝতে পারি। ট্রান্সফরমেশন মানে তোমাকে অর্থ বুঝতে হবে। এটা হচ্ছে ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় ইয়ে। রেন এন্ড মার্টিনে হাজার হাজার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে, কিন্তু ওরা একটা রুলসও দেয় নাই। ওরা সব এক্সারসাইজ দিয়ে শিখিয়েছে এবং সবগুলো এক্সেপশনাল। স্যার হয়েছে। হ্যাঁ, বলো তো। But for your help, I would have fallen in danger. ভেরি গুড, সিম্পল হয়ে গিয়েছে। এটা দুবারও হয়েছে। আর কম্পাউন্ড কি করেছো? You had not helped, otherwise I would have fallen in danger. একটু ভুল হয়েছে, নটটা বসবে না কিন্তু। ওই যে আদারওয়াইজ মানে নটটা বসবে না এখানে। বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফলেন ইন ডেঞ্জার। বাট ফর ইউর হেল্প মানে কি? তোমার সাহায্য না পেলে, তোমার সাহায্য মানে তুমি সাহায্য না করলে। এখানে বাট ফর মানে না হইলে, বাট ফর এর মধ্যেই নটটা লুকায়িত আছে। আই উড হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, আমি বিপদে পড়তাম। ইউ হ্যাড হেল্পড মি, আদারওয়াইজ আই উড হ্যাভ ফলেন ইন ডেঞ্জার। এখানেও কিন্তু নটটা আদারওয়াইজ এর ভিতরে আছে এখানে, সো এখানে নট আর লেখার দরকার নেই। ইউ হ্যাড হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে, আদারওয়াইজ অন্যথায় আমি বিপদে পড়তাম। এই পেজটা একদম ভালো করে মুখস্থ করে ফেলবো। আর কারো যদি স্ক্রিনশট নেওয়ার দরকার হয়, স্ক্রিনশট নিয়ে নাও, লিখে ফেলতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর দেখি আমি আজকে তোমাদের স্ক্রিনশট নিয়ে তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব। বাসায় আরেকটু স্টাডি করবা, দেখবা একদম খুব ভালো করে শেখা হয়ে যাবে। থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যান্সার লিখেছো। তুবা, এটা হয়েছে, ভেরি গুড, এক্সিলেন্ট। ওকে, আমরা পরের রুলসে যাই। আমাদের মোটামুটি আরেকটা রুলস আছে ইফের। মোটামুটি কয়টা রুলস? 4টা রুল। এটা লাস্ট রুল, ইফ। এবার আসো, অনেক সময় ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে ইন কেস অফ অথবা টু অ্যাভয়েড দিয়ে সিম্পল করতে হয়। আর কম্পাউন্ড অর আদারওয়াইজ অথবা এলস বসে। 4 এবং 5 নম্বর রুল সম্পূর্ণ এক্সেপশনাল, পরীক্ষায় দুইটাই কিন্তু বেশি আসে। আচ্ছা, এক্ষেত্রে স্ট্রাকচার গুলো হচ্ছে ইন কেস অফ এর পর ভার্বের সাথে আইএনজি বসে, আর অথবা ডোন্ট অথবা মেইন ভার্ব দিয়ে যখন শুরু হবে, তো সেক্ষেত্রে আমরা টু অ্যাভয়েড দিয়ে করতে পারি। টু অ্যাভয়েড, ইন কেস অফ অথবা টু অ্যাভয়েড। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা সবচেয়ে ভালো। দেখো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে সিম্পলে। ইন কেস অফ ইউর ফেলিউর ইন দ্য রিটেস্ট ইউ উইল নট বি প্রমোটেড। ইন কেস অফ ইউর ফেলিউর ইন দ্য রিটেস্ট। ইন কেস অফ মানে কি? শর্ত। যে ইন কেস অফ মানে এই শর্তে যে তোমার রিটেস্টে যদি তুমি ফেল করো, তাহলে তোমাকে প্রমোট দেওয়া হবে না। তোমাকে প্রমোট দেওয়া হবে না, তার কারণটা কি বা শর্তটা কি? তুমি যদি ফেল করো, তাহলে ইন কেস অফ ইউর ফেলিউর ইন দ্য রিটেস্ট ইউ উইল নট বি প্রমোটেড। রিটেস্টে ফেল হলে তোমাকে প্রমোশন দেওয়া হবে না। এটাকে আরেকভাবে করা যায়, ডোন্ট ফেল ইন দ্য রিটেস্ট টু অ্যাভয়েড ইউর প্রমোশন। ডোন্ট ফেল ইন দ্য রিটেস্ট মানে রিটেস্টে ফেল করো না, টু অ্যাভয়েড ইউর প্রমোশন, প্রমোশনকে অ্যাভয়েড করো, যাতে মানে অ্যাভয়েড করতে, মানে তুমি যদি ফেল করো তাহলে তোমাকে প্রমোশন দেওয়া হবে না। এটাও কিন্তু একই মিনিং। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে ইফ দিয়ে করতে হবে। ইফ ইউ ফেল ইন দ্য রিটেস্ট ইউ উইল নট বি প্রমোটেড। যদি তুমি রিটেস্টে ফেল করো, তোমাকে প্রমোশন দেওয়া হবে না। আর যদি আমরা একটা কম্পাউন্ড করি, তাহলে কি হবে? ডোন্ট ফেল ইন দ্য রিটেস্ট অর অথবা আদারওয়াইজ ইউ উইল নট বি প্রমোটেড। তোমাকে অন্যথা তোমাকে প্রমোশন দেওয়া হবে না। এখন তুমি কখন এটা ব্যবহার করবা, ইন কেস অফ টু অ্যাভয়েড কখন ব্যবহার করবা? এটা মূলত অর্থের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। অর্থের উপর ডিপেন্ড করে এটা হয়ে থাকে। ডট তুমি যদি এখানে বাই বসা, যে এখানে ইফ আছে, ধর পরীক্ষা তোমার আসলো ইফ ইউ ফেল ইন দ্য রিটেস্ট ইউ উইল নট বি প্রমোটেড, এটাকে যদি তুমি বাই দিয়ে করো, তাহলে কি হবে? বাই ফেলিং ইন দ্য রিটেস্ট অর্থ হবে? হবে না। এটা একটা বাই ফেলিং ইন দ্য রিটেস্ট মানে তুমি রিটেস্টে ফেল করা দ্বারা তুমি প্রমোশন, মানে অর্থটাই আসতেছে না এখানে। এখানে বাই দিয়ে করলে এটা হবে, উইদাউট দিয়ে করলে হবে না, বাই দিয়ে করলে হবে না, বাট ফর দিয়ে করলে এটা অর্থ আসবে না এখানে। এখানে একমাত্র হয়তো তুমি ইন কেস অফ দিয়ে করতে হবে, না হয় টু অ্যাভয়েড দিয়ে করতে হবে। এক্সেপশনাল, অর্থ বুঝে করতে হবে। আচ্ছা, আমি তোমাদের একটা করতে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পেরেছো।
টেল দ্য ট্রুথ আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। চমৎকার একটা বাক্য। টেল দ্য ট্রুথ, সত্য কথা বলো, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, না হয় তোমাকে শাস্তি দেওয়া হবে। এটাকে সিম্পল এবং কমপ্লেক্স করো তো। ইন কেস অফ অথবা টু অ্যাভয়েড এর সাহায্য নিয়ে সিম্পল করো, আর ইফ এর সাহায্য নিয়ে কমপ্লেক্স করো। কমপ্লেক্স নিয়ে সমস্যা নাই, কিন্তু এটা সমস্যাটা হচ্ছে মেইনলি সিম্পল নিয়ে। কম্পাউন্ডও কিন্তু সমস্যা নেই, প্রবলেমটা হচ্ছে সিম্পলকে নিয়ে। ট্রাই করো সবাই। সবাই কিন্তু অ্যান্সার বলছো না, দুই একজন কয়েকজন মাত্র ইয়ে করছো। সবাই একটু কি নাবিলা রোল 736 এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ও 2-3 বার লিপ নিয়ে তারপরে ও শুনতে এটা পাচ্ছি। নেটের কারণে, আসলে নেট প্রবলেম হলে অনেক সময় এরকম সাউন্ড যায় না, বাট এখানে আমার এখান থেকে জি নেট একদম ক্লিয়ার। জি স্যার। শাহিদা আক্তার, তারপরে হচ্ছে জুই, আবিদা, মায়েশা, সুমাইয়া, মুন হাসান, তাসনিম, ভিডিও অন করো। বাকিরা যেভাবে লিখছে তোমরাও লেখো, সিডব্লিউ খাতা লিখে আমাকে বলতে পারো। তুবা চ্যাট বক্সে লিখে দিয়েছে কমপ্লেক্সটা করেছো, কমপ্লেক্সটা চমৎকার হয়েছে, সিম্পলটা করো। কেউ যদি লিখে থাকো তাহলে আমাকে বলো যে স্যার লিখেছি, আমি অ্যান্সারটা কি লিখেছো সেটা আমাকে বলে শোনাতে পারো। আমি আবার রিপিট করছি, আমি আবার বলছি, এরকম ইন কেস অফ টু অ্যাভয়েড কখন বসবে এটা অর্থের উপর ডিপেন্ড করে বসবে। ইফ দেখলে যে তুমি বাই বসিয়ে দিবা, উইদাউট বসিয়ে দিবা, সেটা কিন্তু সবসময় হবে না। এখানে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ যে এখানে ইফ যুক্ত সেন্টেন্সে কিন্তু আমি বাই বসাইনি, বাই বসালে তোমার অর্থটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে, অর্থ আসবে না কখনোই। আমরা দেখি আর 7 মিনিট আর একটা রুলস পাওয়া যায় কিনা। তো বা সিম্পল সেন্টেন্স করেছো? স্যার এটা কি অন ইউ টেলিং দ্য ট্রুথ দিয়ে হবে? অন শব্দটার অর্থ যখন অন দিবা তখন অন মানে সাথে সাথেই, ইমিডিয়েটলি। অনটা এখানে হবে না, অনটা আমরা ব্যবহার করি যখন কমপ্লেক্সে অ্যাজ সুন এজ থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু সেরকম অর্থ দিচ্ছে না। অন ব্যবহার করা সাধারণত কোনো কিছু হতে না হতেই আরেকটা কাজ হয়ে যাওয়া। অন হিয়ারিং দ্য নিউজ আই রাশ টু দ্য হসপিটাল, খবরটি পাওয়ার সাথে সাথেই আমি হসপিটালে দৌড়ালাম, এরকম। এখানে তুমি এই দুইটা স্ট্রাকচার ফলো করো, দুইটা দিয়ে করো। ডোন্ট দিয়ে করতে পারো, মানে টু অ্যাভয়েড দিয়ে করতে পারো, ইন কেস অফ দিয়ে করতে পারো। তবে ইন কেস অফ দিয়ে করলে এখানে নেগেটিভ করে দিতে হবে, না হয় অর্থ আসবে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স করলে এটা হবে টেল দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট, পানিশমেন্ট এড়ানোর জন্য সত্য কথা বলো। টেল দ্য ট্রুথ আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, এটাকে কম্পাউন্ডে আছে, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে হবে টেল দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট, টেল দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে সরি, সিম্পল আরেকটা অ্যান্সার আছে, ইন কেস অফ ইউর নট টেলিং দ্য ট্রুথ। যদি তুমি ইন কেস অফ দিয়ে করো তাহলে এখানে নট আনতে হবে, না হয় অর্থ মিলবে না। ইন কেস অফ ইউ নট টেলিং দ্য ট্রুথ মানে সত্য কথা না বলার ক্ষেত্রে ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। আর কমপ্লেক্স হবে ইফ ইউ ডোন্ট টেল দ্য ট্রুথ, যদি তুমি সত্য কথা না বলো ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এখানে দেখো ইফ ইউ ডোন্ট টেল দ্য ট্রুথ, এটাকে যদি তুমি বাই দিয়ে করো তাহলে কি হবে, বাই টেলিং দ্য ট্রুথ ইউ উইল বি পানিশড, মানে তখন অর্থটা এরকম হয়ে যাবে সত্য কথা বলার কারণে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, এরকম অর্থটা হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে তুবা, এবারে ইন কেস অফ দিয়ে করলে এটাকে নট আনতে হবে অর্থের ম্যাচিং এর জন্য। আর টু অ্যাভয়েড দিয়ে সবচেয়ে সুন্দর, এখানে টেল দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট, টেল দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট, শাস্তি এড়াতে সত্য কথা বলো, এক কথায় শেষ। আর সিম্পল যখন করবা অর্থ ঠিক আছে কিনা খেয়াল করবা, ফাইনাইট ভার্ব একটা আসছে কিনা খেয়াল করবা, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কখনোই সিম্পল হবে না। অর্থগুলো লিখে নিতে অ্যান্সার গুলো লিখে নিতে পারো। আমরা আজকে একটা রুলস পড়বো, ভেরি ইজি রুল দ্যাট ইউ নো, এটা স্টুডেন্ট খুব ভালো পারে। টু টু থাকলে টু টু কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট বসবে, আর কম্পাউন্ডে ভেরি অ্যান্ড বসবে। স্ট্রাকচার গুলো তোমরা স্টাডি করতে পারো এখান থেকে, স্ট্রাকচার একদম টেন্সের মতো স্ট্রাকচার তৈরি করে দিয়েছি এখানে। The boy is the boy is too weak to walk, এরকম টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকলে তাহলে কমপ্লেক্স আমরা কি বসাবো, সো দ্যাট। কমপ্লেক্সে কি বসাবো, সো দ্যাট। যদি সিম্পল এরকম টু টু থাকে তাহলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট হবে, আর কম্পাউন্ডে ভেরি ডট ডট
এন্ড হবে। তো মধ্যখানে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, বিশেষ করে অ্যাডজেক্টিভ বসে। এখানেও সো ডট ডট দ্যাট মধ্যখানে অ্যাডজেক্টিভ বসবে, এখানে টু ডট ডট টু মানে মধ্যখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে কমপ্লেক্সে, সাবজেক্ট ভার্ব তারপরে সো এরপরে অ্যাডজেক্টিভ তারপরে টু এর পরিবর্তে সো অ্যাডজেক্টিভ তারপর দ্যাট, টু এর পরিবর্তে দ্যাট বসবে, এরপরে সাবজেক্ট বসবে, প্রথম সাবজেক্টটা আবার বসবে, এরপরে ক্যান অথবা কুড, আগের ভার্বটা প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড, এরপরে একটা নট বসাতে হবে, কারণ টু টু মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। ভেরির ক্ষেত্রে একই রকম, প্রেজেন্ট হলে ক্যান, পাস্ট হলে কুড, এরপরে নট বসবে। তাহলে দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, এটাকে আমরা যদি কমপ্লেক্স করি কি হবে? বলো বলো, এটা মুখেই বলো। দ্য বয় ইজ The boy is The so boy is so and he weak can that he cannot cannot walk. walk. The boy is so weak that he cannot walk. এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। কম্পাউন্ড করলে কি হবে? The boy is very weak and he cannot walk. সে খুবই দুর্বল এবং হাঁটতে পারে না। এবার তোমাদের একটা করতে দিই, সবাই খাতা লেখো এটা। The man was so greedy that he could not resist his temptation. কমপ্লেক্সে আছে, এটাকে সিম্পল এবং কম্পাউন্ড করো। আর এর ভাগে আমি একটা কথা বলি, আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছি, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অর্থের কোনো পার্থক্য আছে? অর্থের কিন্তু কোনো পার্থক্য নেই। একটা কথাকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কেন শিখি? একটা কথাকে আমরা সিম্পল দিয়ে প্রকাশ করতে পারবো, কমপ্লেক্স দিয়ে প্রকাশ করতে পারবো, কম্পাউন্ড দিয়ে প্রকাশ করতে পারবো, কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হবে না। এখানে দ্য বয় ইজ টু উইক টু ওয়াক যে অর্থ, দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক একই অর্থ, দ্য বয় ইজ ভেরি উইক এন্ড হি ক্যানট ওয়াক একই অর্থ। অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ট্রান্সফরমেশন মানে হচ্ছে বাক্য, এক বাক্য থেকে আরেক বাক্যে পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি পারি, তাহলে আমাদের প্যারাগ্রাফ লিখতে, লেটার লিখতে, যে কোনো রাইটিং পার্ট লিখতে আমাদের জন্য আমার ইচ্ছা যে কোনো ভাবে আমি প্রকাশ করতে পারি। আচ্ছা, এটা যদি লেখা হয় তাহলে বলতে পারো কারো। কারো লেখা হয়েছে? হ্যাঁ, চ্যাট বক্সে। জি স্যার। হ্যাঁ বলো। ঠিক আছে তুবা। আর কার লেখা হয়েছে? নাবিলা লিখেছো? নুজহাত তাবাচ্ছুম লিখেছো, বলো তো কি লিখেছো? The man was too greedy to resist his temptation. হ্যাঁ, এটা সিম্পল। আর কমপ্লেক্স? কমপ্লেক্স তো আছে, The man কম্পাউন্ড। was very greedy. হ্যাঁ, The man was very greedy and he could not resist his temptation. হ্যাঁ। আর বাকিরা লেখো নাই? রাফিয়া আক্তার, আনিকা লিখেছো? আনিকা রোল 709 লেখো নাই? এটা সিম্পল করলে হবে দ্য ম্যান ওয়াজ টু গ্রিডি টু রেজিস্ট হিজ টেম্পটেশন, স্ট্রাকচার অনুযায়ী। আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করি তাহলে হবে দ্য ম্যান ওয়াজ ভেরি গ্রিডি এন্ড হি কুড নট রেজিস্ট হিজ টেম্পটেশন। আমি দেখে আজকে স্লাইডগুলো পাঠিয়ে দিব, তোমরা এগুলো বাসায় আরো পড়বা, আর কিছু এসডব্লিউ দিয়ে দিব, আজকে এসডব্লিউ গুলো করবা। তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস রয়েছে আবার বৃহস্পতিবার, ফার্স্ট পিরিয়ড। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রোল 1 ঈশা, Yes, sir. আমাকে একটু